রকির কথা ভাবতে গিয়ে বুকটা ধুকপুক করে ওঠে সাজু ভাইয়ের। সত্যি সত্যি যদি বিপদের মুখে পড়ে তাহলে তো নিজেকে ক্ষমা করতে পারবে না। সে নিজেই তাকে সঙ্গে নিয়ে এসেছে, তাই এখন তো সব কিছু তার নজর রাখা উচিত ছিল। হোটেলের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ এদিক সেদিক তাকিয়ে মাথা ঠান্ডা করলো। বাস থেকে নামার পর কে কে তাদের দেখেছে সেটা মনে করতে চেষ্টা করছে সাজু ভাই। হোটেলের রিসিপশনের লোকটা তার পিছনে এসে বলল, কোনো সমস্যা ভাই? আমার সঙ্গে আমার বন্ধু ছিল, কিন্তু এখন তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি এমনিতে একটা সমস্যার সমাধান করতে ঘুরছি, তাই আমার পদে পদে বিপদ। তাহলে তো সমস্যা মনে হচ্ছে। আচ্ছা, আপনি কি তার নাম্বারে কল দিয়েছেন? রকি নিজে আমাকে কল করেছে, কিন্তু আমি তো রিসিভ করতে পারি নাই। এখন নাম্বার বন্ধ। খুবই টেনশনের বিষয়। আচ্ছা, কক্সবাজারে গতকাল একটা হোটেলে একজন ডাক্তারের উপর আক্রমণ হয়েছে। ভাই, আপনি কি সেই হোটেলের লোকেশন বলবেন প্লিজ? এখান থেকে 10 মিনিটের মতো হাঁটলে আপনি সেই হোটেলে যেতে পারবেন। হোটেল রুমিলা। আমি একটু সেখানে যেতে চাই। কিন্তু আপনার বন্ধু নিখোঁজ, এদিকে আপনার সারা রাত জার্নি করে ক্লান্ত। যদি বিশ্রাম করতেন তাহলে কিন্তু খুব ভালো হতো। আর আপনার বন্ধু ফিরে আসবে বলে মনে হচ্ছে। আমার মনের কথা সব সময় মিলে যায়। সাজু ভাই কিছু একটা বলবে, ঠিক তখনই আদুরে রকিকে আসতে দেখা গেল। সাজু ভাই দ্রুত রকির কাছে এগিয়ে গিয়ে বলল, তুই ঠিক আছিস রকি? হ্যাঁ, কেন, কি হয়েছে? আর তোকে কল দিলাম, তুই রিসিভ করলি না কেন? দেখতে পাইনি, কিন্তু যখন দেখেছি তখন তো তোকে পাচ্ছি না। কল দিলাম, নাম্বার বন্ধ। কোথায় গিয়েছিলি? আর নাম্বার বন্ধ কেন? মোবাইলে মাত্র 2% চার্জ ছিল, তাই কল দেবার পরে বন্ধ হয়ে গেছে। সারা রাত বাসের মধ্যে না ঘুমিয়ে মোবাইলে শুধু অনলাইন গেমস খেলবি, তাহলে কোনো দিন চার্জ শেষ হবে না। রাগিস কেন ভাই? কই ছিলি তুই? একজনকে ফলো করতে করতে একদম তার সঙ্গে অনেক দূর চলে গেলাম। কার পিছনে? আগে রুমে গিয়ে মোবাইলের চার্জ দেব, তারপর বাথরুমে যাব, তারপর বিষয়টা নিয়ে কথা বলবো। অনিচ্ছা সত্ত্বেও সাজুভাই কৌতূহল দমন করে রকিকে নিয়ে রুমে গেল। তারপর ফ্রেশ হয়ে রকির কাছে জিজ্ঞেস করলো, এবার বল দোস্ত, তুই যখন গেট দিয়ে ঢুকছিলি তখন হঠাৎ করে রাস্তায় 3টা মেয়ে একসঙ্গে হাঁটতে দেখি। খুব পরিচিত মনে হচ্ছিল বলে আর একটু নিকটে সরে গেলাম। তারপর কিছুক্ষণ পর বুঝতে পারছি ওটা টিকটকের সেই লামিয়া মন্থা, আর তার সঙ্গে তার 2 বান্ধবী, যারা প্রায় সময় লামিয়ার সঙ্গে ভিডিও করে। তুই জানিস আমি কতটা টেনশনের মধ্যে পড়ে গেছিলাম। সরি বন্ধু। আচ্ছা, তৈরি হয়ে নে, এখনই নিচে গিয়ে নাস্তা করে ডাক্তার সাহেবের আক্রমণ হওয়া হোটেলে যাব। এখনই? হ্যাঁ, কারণ বেশিক্ষণ সময় কক্সবাজারে থাকা হবে না রকি। চট্টগ্রামে কাজ আছে। আজকে ফিরতে হবে? এখনও বলতে পারি না, কিন্তু হোটেলে গিয়ে সেখানে কিছু তথ্য নেব। সিসিটিভি ফুটেজ যদি থাকে তাহলে সেগুলো চেক করব। তারপর যদি প্রয়োজন মনে হয় তবে থাকবো, না হলে আজকেই চট্টগ্রামে ব্যাক করব। আমি আরও ভেবেছিলাম তোকে নিয়ে একটু হোটেল রুমিলায় যাব। কোন হোটেল? হোটেল রুমিলা। আমি তো সেখানেই যাব, কারণ সেই হোটেলে ডাক্তারের উপর আক্রমণ হয়েছে। বলিস কি? কিন্তু লামিয়া ও তার বান্ধবীরাও তো সেই হোটেলে আছে। আমি তাদের পিছনে পিছনে হোটেল পর্যন্ত গেছিলাম, তখন হোটেলের নাম লেখা দেখলাম। এত সকালে তারা বাইরে ছিল? হ্যাঁ। দেখতে কেমন? চেহারা দেখতে পারি নাই। সেই টিকটকের মতো বোরকা পরে হিজাব দিয়ে মুখ ঢাকা। তুই চিনলি কিভাবে? তাদের সেই বোরকা আর হিজাবের স্টাইল সব দেখে মোটামুটি নিশ্চিত। তাহলে আর দেরি না করে চুপচাপ রুমিলা যেতে হবে। চল তাড়াতাড়ি। নাস্তা করে দুজনে একসাথে হাঁটতে লাগলো। সব কেমন আতঙ্কিত মনে হচ্ছে। সাজু ভাইয়ের কাছে বারবার মনে হচ্ছে তাকে কেউ গভীরভাবে চোখে চোখে রাখছে, কিন্তু আশেপাশের কাউকেই তার সন্দেহ হচ্ছে না। যখনই কাউকে সন্দেহ করতে যায় ঠিক তখনই সে গায়েব হয়ে যায়। হোটেলের সামনে আসতেই রকি ব্যস্ত হয়ে সাজু ভাইকে বলল, দোস্ত, ওই যে লামিয়া। সাজু ভাই দেখলো সত্যি সত্যি পরিচিত চোখজোড়া হিজাবের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। আরও কিছু কাছে গিয়ে মাত্র 5-6 ফিট স্থান দূরত্ব রেখে এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। লামিয়া এবং তার বান্ধবীরা অবাক হয়ে গেল। নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করে লামিয়া বলল, কিছু বলবেন? সাজুভাই বলল, কত কিছুই তো বলার জন্য অপেক্ষা করে আছি, সেগুলো শোনার কি সময় হবে তোমার? সরি, বুঝতে পারছি না। তোমার নাম লামিয়া মুনতাহা, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমার নাম সাজু। সবাই সাজুভাই হিসেবে চেনে আমাকে। কিন্তু আমার কাছে কি? কত মাস ধরে তোমাকে টিকটকের মধ্যে দেখে আমি তোমাকে খুঁজছি, জানো? আজব তো। আমি কিভাবে জানবো? ও হ্যাঁ, তাই তো। তুমি কিভাবে জানবে? আর কিছু বলবেন মিস্টার সাজু ভাই? গানে গানে বলবো? মানে কি? আচ্ছা বলেন শুনি।
তোমার প্রেমে পড়েছি আমি, দোষ হলে ক্ষমা করে দিও। যদি নির্দোষ হই তবে ভালোবেসে আমায় আপন করে নিও। কি পাগলের কবলে পড়লাম রে বাবা! এমন করে আজব কর্মকাণ্ড আর কেউ করে নাই। হ্যাঁ, করে নাই এবং করবেও না। কারণ তোমার জন্য একজনই পাগলামি করবে, আর সে হচ্ছে সাজু, ওরফে সাজুবাই। মাথা পুরোটা নষ্ট হয়ে গেছে। আমি তোমার প্রতিটি ভিডিও দেখি, সবসময় সুন্দর মন্তব্য করে তোমার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি, শুধু তোমার সন্ধান পাবো বলে। তো এখন তো পেয়েছেন, স্বাদ মিটেছে। যদি সারা জীবন একসঙ্গে থাকার জন্য হাতটা বাড়িয়ে দেই, গ্রহণ করবে? আশ্চর্য ব্যাপার, আপনাকে চিনি না, জানি না, আর হুট করে এসে 5 মিনিটের মধ্যে আপনি আমাকে সারা জীবন একসঙ্গে থাকার প্রস্তাব দেন। আচ্ছা সরি, তাহলে পরিচয় যখন হয়েছে তখন ঠিকই তোমার সঙ্গে বারবার দেখা হবে। আমরা একটা কাজের জন্য তোমাদের হোটেলে যাচ্ছি। কাজ শেষ করে আবারও তোমার সঙ্গে আমার দেখা হবে। আমাদের হোটেলে গতকাল একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, তাই বাইরে কেউ এখন ভিতরে প্রবেশ করতে পারে না। কোনো সমস্যা নেই, কারণ আমি পারবো। কারণ সেই ঘটনার রহস্য বের করার জন্য মাঠে নেমেছি আমি, সাজুবাই। ব্রুকুসকে তাকিয়ে লামিয়া বলল, আপনি কি তাহলে গোয়েন্দা নাকি? পেশাগত নয় বা কোনো লাইসেন্সও নেই, কিন্তু শখের জন্য করি। এ পর্যন্ত 3-4টা মামলা ঠিক সমাধান করতে পেরেছি। বাহ, অসাধারণ! আমার কাছে অবশ্য গোয়েন্দা কাহিনী পড়তে ভালো লাগে, কিন্তু বাস্তবে কখনো কোনো গোয়েন্দার সঙ্গে কথা হয়নি। আচ্ছা, ভালো থেকো, আবার দেখা হবে। শেষ মুহূর্তে একটা ভাব নিয়ে লামিয়ার সামনে থেকে চলে এলো সাজুবাই ও রকি। লামিয়া মনে হয় কিছুটা অবাক হয়েছে। না না, অনেকটা অবাক হয়ে গেছে সে। তার এই জীবনে সে এভাবে কোনো ছেলেকে তার সঙ্গে কথা বলতে দেখেনি। দেখবে কিভাবে, কারণ সে বিগত 4 বছর ধরে কখনো মুখ খোলা রেখে বাইরে আসে না। চট্টগ্রামে ওসি সাহেবের কাছে কল দিয়ে তারপর কক্সবাজারে এক পুলিশের সাহায্য নিল সাজুবাই। সেই দারোগার সঙ্গে হোটেলের মধ্যে প্রবেশ করে কিছুক্ষণ চতুর্দিকে হাঁটলো। তারপর তারা ঘটনাস্থলের রুমের মধ্যে গিয়ে দরজার সামনে বা কতটুকু দূরে সিসিটিভি ক্যামেরা আছে সেটা লক্ষ্য করলো। দারোগা বললেন, সাজু সাহেব, আমাদের কাছে সেই মুহূর্তের ভিডিও ফুটেজ আছে। আমরা তো গতকালই দেখেছি। আপনি চাইলেই এখনই সেটা দেখতে পারেন। অবশ্যই দেখতে চাই। সেখানে স্পষ্ট দেখা গেছে হোটেলের এক কর্মী তার দরজার সামনে দাঁড়িয়ে নক করে। তারপর ডাক্তার সাহেব দরজা খুলে দিলে কর্মী ভিতরে প্রবেশ করে। 2 মিনিট পরে কর্মী রুম থেকে বের হয়ে যায়, কিন্তু দরজা কেউ বন্ধ করতে আসে না। আর 5 মিনিট পরেই ডাক্তার সাহেবের স্ত্রী হাজারি দরজার সামনে দেখা যায়, কিন্তু সেই কর্মীর আকৃতি অনুযায়ী এই হোটেলে তেমন কেউ কাজ করে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এক কর্মীকে কেউ একজন মাথার পিছনে আঘাত করে পোশাক নিয়ে গেছে। সাজুভাই বললেন, স্যার, তবুও আমি সেইটা দেখতে চাই, আর সেই আহত কর্মীর সঙ্গে আমি কথা বলতে চাই। ব্যবস্থা করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। খুব মনোযোগ দিয়ে ভিডিও ফুটেজ দেখলো সাজুভাই। পরপর 3বার দেখে সে একটা নিঃশ্বাস ফেলে বলল, এত বুদ্ধি ছিল তার? দারোগা বললেন, ঠিক বুঝলাম না। দারোগা সাহেব, ভালো করে লক্ষ্য করে দেখুন। ওটা কোনো ছেলে নয়, ওটা একটা মেয়ে। পুরুষের পোশাক পরে পুরুষ আকৃতি নিয়ে একটা মেয়ে ডাক্তারের কাছে গেছিল। বলেন কি? হ্যাঁ স্যার। আচ্ছা, আমার হাতে সময় তেমন নেই। আমি সেই আহত কর্মীর সঙ্গে কথা বলবো। আহত কর্মীকে জিজ্ঞেস করে যতটুকু জানা গেল তা হচ্ছে, সে একটা রুমের মধ্যে তালা দেওয়ার জন্য এসেছিল, কিন্তু হঠাৎ করে কেউ একজন পিছন থেকে আঘাত করে। তারপর তার কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরেছে তখন তার চারদিকে অনেক মানুষ এবং তার পোশাক পাশেই পড়ে আছে, এবং সে পড়ে আছে সেই খালি রুমে যেটা সে তালা দিতে এসেছিল। তার জ্ঞান ফেরার আগেই ডাক্তার সাহেবের উপর আক্রমণ হয়েছে। সাজুভাই রকিকে নিয়ে হোটেলে থেকে বের হয়ে রাস্তায় নামলো। তারপর দুজনে হাঁটতে হাঁটতে তারা যে হোটেলে উঠেছে সেখানে গেল। রকি তখন বলল, আমরা কি চট্টগ্রাম যাচ্ছি? না রকি, কেন? খুনি একজন নয়, বরং 2 বা তারও বেশি। আর কক্সবাজারে এখনও খুনির বড় একটা অংশ আছে, সেটা খুঁজে বের করতে হবে। কিভাবে বুঝলি? শুধুমাত্র মারিয়ার স্বামী রাহাত সাহেবকে যদি খুন করার টার্গেট থাকতো, তাহলে তো ডাক্তারকে খুন করার দরকার ছিল না। অসুস্থ মারিয়ার স্বামীকে খুন করলে বেশ হতো। তাহলে তাদের কোনো সম্পর্ক নেই? অবশ্যই আছে, কারণ রাহাত সাহেব এখানে খুব ভালো করে জড়িত আছে। কিভাবে? খুঁজতে হবে রকি, খুঁজতে হবে। শোন, বিকেলে আমি বের হব, তুই রুমের মধ্যে থাকবি। আমি না ফেরা পর্যন্ত তুই রুম থেকে বের হবি না। কেন রে? রাতে ফিরে সব কিছু বলবো। কিন্তু দুপুরের পরে আকাশ মেঘ জমতে দেখতে পাচ্ছে সাজুভাই। আবহাওয়া কেমন একটু যেন পরিবর্তন হচ্ছে। তবে আসরের দিকে রুম থেকে বের হয়ে গেল সাজুভাই, আর রুমের দরজা বাহির থেকে তালা দিয়ে বন্ধ করে গেল। রাস্তায় নেমে সে চা বিস্কিট বিক্রি করা পিচ্চি ছেলেটার কাছে কল দিল। তারপর সেই ছেলের বলা স্থানের উদ্দেশ্যে হাঁটতে লাগলো সাজুভাই।
সকালবেলা লামিয়ার সঙ্গে দেখা হবার পরে সাজু ভাই ওই চা বিস্কিট বিক্রি করা পিচ্চিকে ডেকে বলেছিল যে সারাদিন ওই মেয়েটা ও তার বান্ধবী সবার দিকে নজর রাখতে হবে। 1000 টাকা দিয়ে তাকে পিছনে লাগানো হয়েছে। আর পিচ্চি সেই সকাল থেকে লামিয়া যেখানে যায় সেখানে আশেপাশে গিয়ে চা চা এই চা বলে ডাকে। সমুদ্রের পাড় থেকে অনেকটা দূরে এসে নির্জন স্থানে লামিয়াকে পাওয়া গেল। আকাশের অবস্থা ভালো না বলে সন্ধ্যা হবার আগে এদিকটায় মানুষ একটু কম। পিচ্চিকে ছুটি দিয়ে লামিয়ার সামনে গিয়ে দাঁড়ালো সাজি ভাই। লামিয়া বলল, আরে মিস্টার গোয়েন্দা যে, তা সারাদিন পরে খুঁজে বের করলেন আমাকে? আমি তোমার সঙ্গে একা একা কিছু কথা বলতে চাই, সময় হবে? কি কথা? আমার জীবনের কোনো গোপনীয় তথ্য নেই যেগুলো এই দুই বান্ধবী জানে না। তাই যা বলার তাদের সামনে বলেন, সমস্যা নেই। আমরা সবাই একই আত্মা। তোমাকে আমি অনেক খুঁজেছি শুধু নিজের জীবনে জড়াতে চাই বলে। বিশ্বাস করো, এমনটা কখনো ভাবিনি কাউকে নিয়ে। আমি একটা মেয়ে বিয়ে করেছিলাম, কিন্তু সে তার পুরনো প্রেমিকের সঙ্গে চলে গেল। তবুও তেমন কষ্ট পাইনি, কিন্তু তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে ছিল খুব। আজও তোমার সম্পূর্ণ চেহারা দেখতে পারি নাই, কিন্তু তবুও ভালোবাসি তোমাকে। আপনি তো শুধু আমাদের ভিডিও দেখেছেন, কিন্তু আমাদের আসল পরিচয় জানেন? আপনি যদি জানতেন তাহলে ভালোবাসা তো দূরের কথা, বরং ফিরেও তাকাতেন না। তাহলে বলো, তারপর বিবেচনা করি। দরকার নেই, ক্ষমা করবেন প্লিজ। তোমার জীবনে কেউ আছে, স্পেশাল কেউ নেই, কিন্তু তবুও অনেক মানুষ জড়িয়ে আছে। তবুও তোমাকে চাই। বললাম তো, আমার আসল পরিচয় পেলে খুব ঘৃণা করবেন আমাকে। একটুও ঘৃণা আসবে না, কথা দিচ্ছি। এতটা কনফিডেন্স? হ্যাঁ, নিজের উপর বিশ্বাস। যদি সত্যি পরিচয় পাওয়ার পরে আপনার চোখে ঘৃণা দেখা যায় তাহলে কি করবেন? কোনোদিন সামনে আসবো না, আর তোমার টিকটক আইডি দিয়ে বের হয়ে যাব। লামিয়া তখন তার বান্ধবীদের সামনে যেতে বলে নিজে দাঁড়িয়ে রইল। সাজুভাই বলল, বলো কি বলতে চাও? আমি কোনোদিন নিজের মুখ বের করে ভিডিও করি না, কেন জানেন? না তো, কারণ এই ভদ্র সমাজ আমাকে তাহলে চিনে ফেলবে। মানে, সমাজের যত ভদ্রলোকের সারি আছে তাদের মধ্যে কিছু কিছু মুখোশধারী আছে। তারা রাতের আধারে নিভৃতে টাকার বিনিময়ে কিছু মেয়েদের কিনে নেয়, সারা রাত তাদের নিয়ে ফুর্তি করে, আর সকাল হলে তাকে ছুঁড়ে ফেলে দিয়ে ভদ্রতার মুখোশ পরে মিশে যায় ভদ্র সমাজে। আমি সেই মুখোশধারী রাতের টাকায় কেনা পণ্য। তারা যেন দিনের বেলা অনলাইনে আমাদের মুখ চিনতে না পারে, তাই মুখ ঢাকা থাকে। আমিও তাদের মতো মুখোশ পরে চলাচল করি। কেউ জানে না রাতের আধারে আমাকে নিয়ে কত পুরুষ মেতে ওঠে আনন্দে। একটানা কথাগুলো বলে সাজু ভাইয়ের দিকে মুখ তুলে তাকিয়ে রইল লামিয়া। সাজু ভাই তখন যেন হারিয়ে গেল ভিন্ন জগতের মধ্যে। তারপর অনেক কষ্টে বলল, তার মানে তুমি পতিতাবৃত্তি করো? হ্যাঁ, আপনার চোখে অজস্র ঘৃণা দেখতে পাচ্ছি, তাই আশা করি আপনার কথা রাখবেন। আপনি ভালো থাকবেন সব সময়। আর যদি কখনো কোনো সময় রাতের আধারে দরকার হয় তাহলে ডেকে নেবেন। টাকার রেট একটু বেশি। তুমি কি সকল পেশার মানুষের সঙ্গে থাকো? হ্যাঁ, ব্যবসায়ী থেকে শুরু করে ডাক্তার বলো, ইঞ্জিনিয়ার বলো, প্রফেসর বলো, পুলিশ বলো, আর যত মানুষ বলো। ডাক্তারের সঙ্গেও যোগাযোগ হয়? হতেই পারে। হা হা হা, আসি। লামিয়া চলে গেল। একা একা মন খারাপ করে যেন নিজেকে অবিশ্বাস হচ্ছে সাজু ভাইয়ের। সে কি সত্যি ভাবছে নাকি ভুল? মাগরিবের আজান দিয়েছে আগেই। চারদিকে কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেছে। হঠাৎ করে একটা মাইক্রো এসে থামলো তার পাশে। হুটহাট করে 4-5 জন লোক কালো মুখোশ পরে বেরিয়ে গেল। তাদের হাতে বড় লাঠি জাতীয় কিছু। সাজু ভাই কিছু বলার আগেই তারা ঘিরে ধরলো। একজন তাকে হাত ধরে পিছনে মুড়ে রাখলো, আর আরেকজন একটা কাপড় দিয়ে মুখ চেপে ধরছে। বাকি দুজন হাতের লাঠি দিয়ে ক্রমাগত আঘাত করে যাচ্ছে। প্রচুর ব্যথায় চিৎকার করতে গিয়েও চিৎকার দিতে পারলো না। তীব্র কষ্টগুলো তখন চোখের পানি দিয়ে বের হতে লাগলো। একসময় থমকে গেল লাঠিচার্জ। ততক্ষণে বালুতে লুটিয়ে পড়েছে সাজু ভাইয়ের শরীর। মাথা ফেটে রক্ত বের হয়ে গেল। জ্ঞান হারাবার আগে সাজু ভাই শুধু একবার মুখ দিয়ে উচ্চারণ করেছে, রকি। যারা আক্রমণ করতে এসেছে তারা তাদের কাজ করে চলে গেল। সাজু ভাইয়ের অচেতন শরীরটা বালুতে পড়ে রইল। রাত বেড়ে গিয়েছে, কিন্তু সাজুর কোনো খোঁজ নেই বলে রকির টেনশন হচ্ছে। কিন্তু রুমের দরজা তো বন্ধ, তাহলে কি করবে? বারবার কল দিয়ে যখন সাজুর নাম্বার রিসিভ হচ্ছে না, তখন রাত 10টার দিকে রকি হোটেলের রুমের মধ্যে একটা স্লিপের নাম্বার পেয়ে সেই নাম্বারে কল দিল। হোটেলের ম্যানেজার নিজের রুমের ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে দিল, কিন্তু সাজু ভাইয়ের খবর কেউ জানে না। সেই রাতে পুলিশের কাছে খবর দিয়ে কয়েকটা গাড়ি নিয়ে সাজু ভাইয়ের সন্ধান করা হলো, কিন্তু কোথাও কেউ নেই। রাত প্রায় 2টার দিকে রকি এবং পুলিশ মিলে সাজু ভাইয়ের সে আক্রমণ করার স্থানে এলো। একটা ঘড়ির উপর লাইটের আলো পড়তেই সেখানে তারা গাড়ি ব্রেক করলো। গাড়ি থেকে নেমে রকি সেই ঘড়ি হাতে নিয়ে যেন অবাক হয়ে গেল, কারণ ঘড়িটা সাজু ভাইয়ের। তারপর সেখানে ভালো করে অনুসন্ধান করে কিছু রক্তের ফোঁটা এবং ধস্তাধস্তির চিহ্ন পেল।
কিন্তু আশেপাশের কোথাও সাজুকে পাওয়া গেল না। ক্লান্ত হতাশা নিয়ে হোটেলে ফিরে গেল রকি। হোটেলে বসে রকি যখন কল করেছে তখন সাজু নাম্বার খোলা ছিল, কিন্তু তারপর বন্ধ। চট্টগ্রামে সজীবের কাছে কল দিয়ে কান্না করতে করতে সাজুর নিখোঁজের খবর দিল। সজীব সেই সময় রওনা দিতে চাইল, কিন্তু রকি সকাল পর্যন্ত অপেক্ষা করতে বলেছে। সাজুর যখন জ্ঞান ফিরেছে তখন সে একটু সাদা ধবধবে বিছানায় কম্বল জড়িয়ে শুয়ে আছে। কিন্তু কে তাকে এখানে নিয়ে এসেছে? মাথায় আর হাতে ব্যান্ডেজ পেঁচিয়ে দিয়েছে। রুমটা দেখে অনুমান করা যায় যে এটাও একটা হোটেল রুম। নড়তে গিয়ে মাথা ভারী হয়ে গেল। রুমের মধ্যে কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু বাথরুমে পানির শব্দ হচ্ছে। সাজুভাই তখন আস্তে আস্তে উঠে বসে খাটের সঙ্গে একটা বালিশ দিয়ে পিটিয়ে নিয়ে হেলান দিয়ে রইল। জানালা দিয়ে প্রচুর আলো এসে চোখ ঝিম ধরায় উপক্রম করছে, তাই চোখ বন্ধ করলো। ঠিক তখনই বাথরুমে দরজা খোলার শব্দ হলো, কিন্তু চোখ মেলতে ইচ্ছে করছে না, তাই চোখ সেভাবে বন্ধ করে রইল। কেউ একজন গুনগুন করে গান গাইছে, আর সে একটা মেয়ে, সেটা বোঝা যাচ্ছে। কিন্তু মাথার তীব্র ব্যথা আর চোখের যন্ত্রণায় চোখ মেলে সে তাকাতে পারল না। হঠাৎ করে মেয়েটা বলল, তোমার জ্ঞান ফিরে গেছে? আলহামদুলিল্লাহ। এখন কেমন লাগে? চোখ বন্ধ রেখে সাজু বলল, কে আপনি? চোখ মেলে তাকিয়ে, যদি পারো তো নিজেই চিনে নাও। আমি কেন বলতে যাব? এবার কণ্ঠ পরিচিত মনে হচ্ছে। কৌতূহল নিয়ে বহু কষ্টে চোখ খুলে সাজু। তারপর মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। যতটুকু দেখছে ততটুকু যথেষ্ট। ঢিলে ঢালা একটা নীল রঙের প্লাজো আর একদম কুচকুচে কালো একটা গেঞ্জি পরে অত্যন্ত সুন্দর রূপবতী তরুণী দাঁড়িয়ে আছে। চেহারার মধ্যে কোথাও কোনো দাগ নেই, এতটা নিখুঁত সৌন্দর্য তার সামনে দাঁড়িয়ে আছে। আশ্চর্য! চেহারাটা তার কাছে বেশ পরিচিত লাগলো, কিন্তু মনে করতে গিয়ে মাথা আবারও ব্যথা করতে লাগলো। আর তারপরে চোখ বন্ধ করে বলল, তুমি আমাকে কোন জায়গায় আনলে? আগে বলো, চিনতে পারো আমাকে? তোমার চোখ দুটো অসম্ভব সুন্দর, আর চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারছি লামিয়া। 100 মার্কের মধ্যে মাত্র 28 নম্বর পেলে। এখন বাকি উত্তর দাও। কিসের বাকি উত্তর? লামিয়ার বাইরে আমার আরেকটা আসল নাম আছে, এবং সেটা তুমি জানো, কিন্তু তোমাকে সেই নাম মনে করতে হবে। মনে করো। আমি চেষ্টা করছি, কিন্তু পারছি না। আচ্ছা, এসব বাদ দিয়ে বলো, আমাকে কিভাবে পেলে? তোমার সামনে এসে যখন গাড়ি দাঁড়িয়েছিল তখন আমরা অনেকটা পথ এসেছিলাম। আমার সঙ্গের বান্ধবীদের পাঠিয়ে দিয়ে আমি আবারও তোমার দিকে যাচ্ছিলাম, কিন্তু দূরে দাঁড়িয়ে যখন তোমাকে আঘাত করার শব্দ পেলাম তখন জোরে হাঁটতে লাগলাম, কিন্তু আমি যাবার আগে তারা চলে গেল। খুব ভালো হয়েছে, না হলে তারা তোমাকে আহত করতো, আর আমি এতটা সেবা যত্ন পেতাম না। লামিয়া, আমার নাম লামিয়া নয়, আরেকটা নাম আছে, সেটা তোমাকে বের করতে হবে। তুমি কি আমাকে আগে থেকে চিনতে? হ্যাঁ, অনেক আগে চিনতাম, কিন্তু গতকাল সকালবেলা তোমাকে দেখে অবাক হলাম এবং সেই পুরনো কথা মনে পড়ে গেল। একটু সহজ করে দাও। চোখ মেলে আমার চেহারার দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে দেখো, ঠিকই চিনবে। এবার সত্যি সত্যি সাজুভাই লামিয়ার মুখের দিকে খুব মনোযোগ দিল। সত্যি সত্যি বেশি পরিচিত মনে হচ্ছে, কিন্তু কে হতে পারে? 5 মিনিট কাটলো, তারপর মুখের মধ্যে হতাশা নিয়ে অস্ফুটে বলল, কবিতা। হা হা, চিনতে পারছো সাজু? কবিতা তুমি? সত্যি সত্যি আগে চিনতে পারি নাই, একদমই না। কেমন আছো? আমি কিন্তু গতকাল সকালবেলা তোমাকে দেখে চিনতে পেরেছি, কিন্তু তুমি আমাকে ঠিকই ভুলে গেলে সাজু। কমপক্ষে 10-11 বছর আগের কথা, তাই আমি ভুলে যাওয়া স্বাভাবিক। তাহলে আমি ভুলিনি কেন? জানি না, কিন্তু তুমি তো বিয়ে করে ঢাকা শহরে চলে গেলে। তাহলে গতকাল সকালে অমন সব আবোল তাবোল কথা বললে কেন? একটা নিঃশ্বাস ফেলে কবিতা বলল, আমি কোনো কিছু মিথ্যা বলিনি, যা বলেছি সব কিছু সত্যি বলেছি। মানে কি? তোমার স্বামী কোথায়? তুমি তো সেই মারুফের সঙ্গে পড়াশোনা ছেড়ে পালিয়ে গেলে। মারুফের সঙ্গে আমার বিয়ে হয় নাই সাজু। বিয়ে না করে সে আমাকে বিক্রি করেছিল। একটু ক্লিয়ার করো তো। তুমি আর মারুফ তো দুজন দুজনকে অনেক ভালোবাসতে, তাহলে সে তোমাকে বিক্রি করবে কেন? এরপর কান্না করতে করতে সাজুকে জড়িয়ে ধরে থেমে থেমে কবিতা যা বলল সেগুলো গুছিয়ে লিখলে জানা যায়। ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে পড়ার সময় মারুফের সঙ্গে সে পালিয়েছিল ঠিকই, কিন্তু সংসার করতে পারে নাই। সাজু অবশ্য জানতো তাদের সম্পর্কের কথা, কারণ সাজু আর কবিতা একসাথে কলেজে ভর্তি হয়েছিল। কিন্তু কিছুদিন পরেই সাজু যখন পলিটেকনিকে ভর্তি হলো তখন তাদের যোগাযোগ কমতে লাগলো। মাত্র মাসখানেক একসাথে ক্লাস করে খুব ভালো বন্ধু হয়েছিল তারা। আর তখনই মারুফের কথা জেনেছিল সাজু, কিন্তু কবিতার অন্ধ ভালোবাসা দেখে সাজু তাকে বারবার সাবধান করত। এতটা পাগলামি করা ঠিক নয় সেটা সে বোঝাতে চাইতো, কিন্তু কবিতা সেগুলো শোনার পাত্রী ছিল না, তাই সাজু নিজেও আর বেশি কিছু বলে নাই। হঠাৎ করে মারুফ কবিতাকে বিয়ে করার জন্য খুব মানসিক চাপ দিচ্ছিল। মারুফ ঢাকায় চাকরি করত। এসএসসি পরীক্ষার পরে তাদের পরিচয় হয়েছিল এই শহরের মধ্যে। মারুফের কথা ছিল সে তাকে বিয়ে করতে চায়, না হলে সে বাঁচবে না।
কিন্তু কবিতার পরিবারে কেউ তার সম্পর্কের কথা জানতো না, এমনকি তাকে সেই মুহূর্তে বিয়ে দিতে চায় না তারা। তাই মারুফের মানসিক চাপে কবিতা সবকিছু বাদ দিয়ে মারুফের সঙ্গে পালিয়ে যায়। সাজুকে বলতে চেয়েছিল কিন্তু সাহস হয়নি, কারণ বেশি পাগলামি যে সহ্য করতে পারে না সে কিভাবে পালিয়ে গেলে সাপোর্ট করবে। এতটুকু বলার পরে সাজু ভাই বলল, আমার পানি পিপাসা অনুভূত হচ্ছে, এক গ্লাস পানি দাও তো। কবিতা তখন পানি দিল, তারপর তাকে ধরে আস্তে করে আবার শুইয়ে দিয়ে বলল, এখন আর কোনো কথা নয়, বাকিটা পরে বলবো, কারণ আমি তো পালিয়ে যাচ্ছি না, তাই না? আচ্ছা ঠিক আছে, কিন্তু মনের মধ্যে আমার তো মেলা মেলা কৌতূহল। বললাম তো পরে বলবো। ঠিক আছে, আমার মোবাইল কোথায়? আছে, তবে বন্ধ করে রেখেছি, কারণ আমি তো তোমাকে নিয়ে রিস্ক নিতে চাই না। তাই তুমি জ্ঞান ফিরে সুস্থ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে চেয়েছি। আর এটা কিন্তু সেই হোটেল নয়, আমি তোমাকে নিয়ে আরেকটা হোটেলে উঠেছি আর সকল চিকিৎসা রুমের মধ্যে ব্যবস্থা করেছি। কবিতা মোবাইল বের করে দিল, চালু করে সাজু ভাই প্রথমে রকির কাছে কল দিল, কিন্তু রিসিভ হচ্ছে না। তারপর সে সজীবকে কল না দিয়ে চট্টগ্রাম ওসি সাহেবের কাছে কল দিল। ওসি সাহেব বলল, আপনি ভালো আছেন তো সাজু সাহেব? ঠিক আছেন? আপনাকে নিয়ে কিন্তু অনেক টেনশনে আছি। জি স্যার, আমি ভালো আছি। আপনার ওখানে কি অবস্থা তাই বলেন। বেশি ভালো না। কেন স্যার, কি হয়েছে? হাসপাতালে সেই তৃতীয় ডাক্তারের উপর তো প্রচুর সন্দেহ হচ্ছে, কারণ তার সঙ্গে আহত নিহত ডাক্তারের শত্রুতা ছিল। এদিকে গোপনীয় প্রতিবেদনে জানা গেছে আপনার সেই রোগী রাহাত সাহেব ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। বলেন কি স্যার? হ্যাঁ সাজু সাহেব, কিন্তু রাহাত সাহেব অসুস্থ বলে কিছু করা যাচ্ছে না। এদিকে সিটি কর্পোরেশনের মেয়র বারবার আমাকে বকাঝকা করে, উপর থেকে প্রচুর চাপ যাচ্ছে আমার। তাহলে কি রাহাত সাহেবের সঙ্গে তার মাদকদ্রব্য বিষয় নিয়ে কোনো গণ্ডগোল? জানি না আমি। সাধু ভাই কিছু বলতে পারলো না, কারণ রুমের দরজা খুলে 7-8 জন যুবক প্রবেশ করলো। আর কবিতা কখন যে বাইরে গেল সেটা সে জানতে পারলো না। তারা সবাই সাধুর দিকে তাকিয়ে আবার নিজেদের মধ্যে একজন আরেকজনের দিকে তাকিয়ে হেসে উঠল একসঙ্গে। সাধু ভাই ভয়ে একদম বিছানায় মিশে গেল। সাজু ভাবলো, এখন যদি তাকে খুন করে চলে যায় তাহলে তো কত কিছু অজানা থেকে যাবে। কিন্তু মনের মধ্যে সাহস রেখে সে সোজা হয়ে বসলো, তবে শক্তি নেই, দুর্বল শরীর। আগন্তুক যুবকদের মধ্যে একজন বলল, সরি ভাইয়া, ক্ষমা করবেন প্লিজ, আসলে আমরা এই পাশের রুমে আছি, কিন্তু সবাই মিলে গল্প করতে করতে না দেখে আপনার রুমে ঢুকে গেছি, আশা করি ভুলটা মাফ করবেন। সাজু এবার অবাক হয়ে গেল, আর ছেলেগুলো এক এক করে বেরিয়ে যেতে লাগলো। মাথা মোটা বলে নিজেকে নিজে একটু বিদ্রুপ করলো, আর তারপরে চোখ বন্ধ করে পড়ে রইল। অনেকগুলো ফলমূল নিয়ে রুমের মধ্যে প্রবেশ করলো কবিতা, সেগুলো টেবিলে রেখে দরজা বন্ধ করে দিল। তারপর একটা কাটা ছুরি দিয়ে কাটতে কাটতে বলল, ডাক্তার বলেছেন যে তোমাকে আরও বেশি কিছুদিন বিশ্রাম করতে হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোমাকে আমার সঙ্গে ঢাকা নিয়ে যাব। কেন? আর তাছাড়া আমি কিন্তু একটা মামলার ঠিক মাঝপথে আছি। নিজের জীবন বিপন্ন করে রহস্যের পিছনে তুমি কেন যাও? এই জীবনে একবার যখন দেখা হয়েছে তখন আর তোমাকে হাতছাড়া করব না। আমি কিন্তু তোমার চোখের প্রতি আজও মায়া অনুভব করি, কি মিষ্টি তোমার চোখ। হয়েছে, আর কিছু বলতে হবে না। আমি ভাবছি আর কখনো ভিডিও বানাবো না। কেন? তোমার মতো আর কেউ যেন চোখের প্রেমে না পড়ে সেজন্য। হি হি। তাহলে ঠিক আছে। আমি কিন্তু মারুফের সঙ্গে পরবর্তী ঘটনা এখনো শুনিনি। এত অস্থির কেন? আগে খাবার খেয়ে নাও, তারপর ওষুধ আছে, ওষুধ খেয়ে বিশ্রাম করবে, তারপর না হয় বলবো। কিন্তু আমি জানি সব কিছু জেনে তুমি এখন যেভাবে স্বাভাবিকভাবে কথা বলছো সেভাবে আর কথা বলবে না। সেটা না হয় সব কিছু শুনে সিদ্ধান্ত নেব। এবার কবিতা চেয়ার ছেড়ে উঠে এসে সাজু ভাইয়ের পাশে বসে ডান হাতটা ধরে বলল, কথা দিচ্ছি সব কিছু বলবো, কিন্তু খারাপ করে বকা দিতে পারবে না। সমাজের মানুষ যেভাবে আমাদের ঘৃণা করে সেভাবে ঘৃণা করতে পারবে না, কারণ তুমি যদি ঘৃণা করো তবে কষ্ট পাবো। ঠিক আছে, তাই হবে। একটা প্রশ্ন করব সাজু? করো। আমি যখন মারুফের সঙ্গে রিলেশনে ছিলাম সেই সময় তুমি আমাকে পছন্দ করতে? যদি হ্যাঁ বলি, তাহলে তো আমি কপাল পোড়া, তাই তোমার মতো মানুষের সঙ্গে হতে পারিনি। কি হয়েছে তোমার জীবনে? মারুফের সঙ্গে আমি ধানমন্ডি কলাবাগানে একটা ফ্ল্যাটে উঠলাম। মারুফ বলেছিল ওটা নাকি ওর এক বন্ধুর বাসা, তারা নাকি এখন সপরিবারে দেশের বাইরে, তাই আমরা আপাতত সেখানে থাকব। সকালবেলা মারুফ বিয়ের ব্যবস্থা করার কথা বলে বাসা থেকে বের হয়ে গেল, আর সেটাই আমাদের শেষ যোগাযোগ। দুপুর পেরিয়ে বিকেল, আর বিকেল পেরিয়ে সন্ধ্যা, কিন্তু তবুও তার আর ফেরার নাম নেই, এবং মোবাইল বন্ধ। যাবার সময় দরজা বাহির থেকে বন্ধ করে রেখে দিয়েছে, কারণ কেউ যেন প্রবেশ না করে। গভীর রাত হয়ে গেল, তবু মারুফের আশা হয়ে ওঠে না। আমার তো চিন্তায় চিন্তায় জীবন শেষ। সারা রাত জাগ্রত থেকে একা একা ফাঁকা বাসার মধ্যে কান্না করতে লাগলাম। 4 দিন পরে রুমের দরজা খুলে অন্য কেউ প্রবেশ করলো। 35-36 বছর বয়সী একটা সুদর্শন পুরুষ। দেখে ভয়ে অবাক হয়ে গেলাম। তার দিকে আমি করুণ দৃষ্টিতে তাকিয়ে কিছু জিজ্ঞেস করতে গিয়ে থমকে গেলাম।
লোকটা স্বাভাবিকভাবে সোফায় বসে আমার দিকে তাকিয়ে বলল, তোমার নাম কি? আমি বললাম, কবিতা। তুমি কি জানো যে তোমাকে বিক্রি করা হয়েছে? আমি তখন আকাশ থেকে পড়ার মতো মুমূর্ষু হয়ে বললাম, কি বলছেন আপনি? আমি তো এই বাসায় মারুফের সঙ্গে এসেছি। ও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। ও আচ্ছা, তাহলে তুমি যার ধোকায় পড়ে এই খাঁচায় বন্দি হলে তার নাম মারুফ? আমি কান্না করে বললাম, মানে? আমি তোমাকে বা সেই মারুফকে চিনি না, তবে আমি একজনকে বলেছিলাম আমার জন্য একটা ফ্রেশ মেয়ে জোগাড় করতে হবে। কেন, তুমি কি চা বানাতে পারো? হ্যাঁ, পারি। তাহলে 2 কাপ চা বানিয়ে আনো। আর আমাকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। চা নিয়ে আসো, তারপর গল্প করব। আমার হাতে ঘন্টাখানিক সময় আছে। রান্নাঘরে চা চিনি থাকার কথা, চেক করে দেখো। আমি জানতাম যে চা চিনি আছে, কারণ সেখানে তো রান্না করে একা একা 4 দিন বেঁচে আছি। কিন্তু এই অপরিচিত ভয়ঙ্কর লোকটার জন্য চা তৈরি করতে হবে ভেবে কষ্ট হচ্ছিল। তাছাড়া মারুফ যদি সত্যি সত্যি আমাকে বিক্রি করে দিয়ে থাকে, তাহলে কাকে ভালোবাসলাম আমি? চা নিয়ে আসার পরে আবারও বসলাম। সে বলল, আমি আমার স্ত্রীকে ভালোবেসে বিয়ে করেছিলাম আজ থেকে 8 বছর আগে। কিন্তু বিয়ের বছরখানিক পরে একটা অ্যাক্সিডেন্টে ওর একটা পা কেটে ফেলতে হয়েছে। তাছাড়া তার শরীরে অনেক জায়গায় ক্ষত হয়েছে, আর সেজন্য তারপর থেকে তার সঙ্গে রাতের বেলা ভালোবাসা বৃদ্ধি করতে ইচ্ছে করে না। কিন্তু আমার শ্বশুরের প্রচুর টাকা এবং আমার স্ত্রী ছিল সেই সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। আমি তাই ভালোবাসার অভিনয় করে তার সঙ্গেই মিশে আছি। আমার স্ত্রী এক পা না থাকলেও হুইল চেয়ারে বসে বসে নিজের হাতে রান্না করে। তার এত বড় অ্যাক্সিডেন্ট করার পরেও আমি যখন তাকে ছাড়িনি, তখন আমার শ্বশুর আমাকে খুব বিশ্বাস করেন। তারপর আমি হলাম বিশ্বস্ত। গত বছর আমার শ্বশুর মারা গেছে, কিন্তু সকল সম্পত্তি আমার আর তার মেয়ে সান্ত্বনার নামে লিখে দিয়েছেন। এখন তো আমি অনেক টাকার মালিক। বিগত 8 বছরের মধ্যে আমি অনেক পতিতাদের সঙ্গে থেকেছি। বাইরে থেকে শরীরের চাহিদা পূরণ করে বাসায় গিয়ে স্ত্রীর সঙ্গে ভালোবাসার নাটক করতাম। কিন্তু হঠাৎ করে তোমার মতো কাউকে রাখতে ইচ্ছে করলো, কারণ যে থাকবে শুধু আমার জন্য। আমার স্ত্রী বেঁচে থাকতে আমি কাউকে বিয়ে করতে পারবো না, তাই তোমাকে এখানে রাখবো বলে কিনেছি। এই ফ্ল্যাটে আমি গোপনে কিনেছি। তারপর আমি তোমার বিষয়ে কথা বলি। তোমার ছবি দেখে খুব ভালো লেগেছিল, তাই 5 লক্ষ টাকা নগদ দিয়ে দিলাম। আমি তার কথা শুনে কাঁদতে লাগলাম। সাজু, যে মানুষের জন্য সব কিছু ত্যাগ করে আসলাম, সেই মারুফ আমাকে বিক্রি করে দিয়েছে। ভদ্রলোক সেদিন আমার সঙ্গে গল্প করে চলে গেলেন। আর দ্বিতীয়বার এলেন আরও 21 দিন পর। আমার খাবারের সকল বাজারের ব্যবস্থা করতো বাড়ির কেয়ারটেকার। তাকে ওই ভদ্রলোক টাকা দিত অনেক। আমি তো আত্মহত্যা করতে চাইতাম, কিন্তু মরতে বড্ড ভয় করছে। সাজু মনোযোগ দিয়ে শুনছিল। সাজু ভাই মনের মধ্যে কিছু প্রশ্ন জমা হচ্ছে, কিন্তু সে চায় কবিতা নিজ থেকে সব কিছু বলুক। কবিতা বলল, 5 বছর ধরে আমি সেভাবেই তার ফ্ল্যাটে থাকতাম। মাসখানেকের মধ্যে আমি সারাদিন একা একা থাকার মধ্যে অভ্যস্ত হলাম। সপ্তাহে একবার লোকটা আসতো। আমি তোমাকে তার পরিচয় বলবো না সাজু, তুমি বিশ্বাস করবে কিনা জানি না। আমাকে সেখানে রাখার প্রায় 6 মাস পরে একদিন সে একটা হুজুর নিয়ে এসে আমাকে বিয়ে করে। আমিও 3বার কবুল বলে বিয়ে করলাম। সেদিনই সে আমার শরীর স্পর্শ করেছিল। আমাকে বললেন, তোমাকে বৈধ করে নিলাম, কারণ তুমি যেন নিজেকে পাপী ভাবতে না পারো। আজ থেকে আমি তোমার স্বামী, তাই আমি তোমাকে স্পর্শ করতেই পারি। এরপর আমার সেই অদ্ভুত বৈবাহিক জীবন শুরু হয়ে গেল। কিন্তু মজার বিষয় হচ্ছে, সে আমার স্বামী হলেও মাসে একবারই শুধু আমরা দুজন দুজনকে আলিঙ্গন করতাম। তার নাকি আমার সঙ্গে শুধু গল্প করতে ভালো লাগে, আর সেজন্য সপ্তাহে একবার এসে অনেকক্ষণ গল্প করে চলে যেত। এভাবে কেটে গেল 1.5 বছর। একবার এসে আমাকে বললেন যে শরীর অসুস্থ, তাই দেশের বাইরে যাবে চিকিৎসা করতে। আমার জন্য ব্যাংকে কিছু টাকা জমা দিয়ে গেছে। ব্যবসার অবস্থা ভালো না, তাই বেশি দিতে পারে নাই। ফ্ল্যাট আমার নামে লিখে দিয়েছে মাস 3 আগে, আর নগদ টাকা দিয়ে যেন চলতে পারি। লোকটা বুঝতে পেরেছিল সে মারা যাবে, তাই হয়তো আমার কথা ভেবে এত কিছু করে গেল। বিদেশে চিকিৎসার জন্য গিয়ে সে লাশ হয়ে ফিরে এলো। আমার স্বামী হওয়া সত্ত্বেও আমি তাকে মৃত্যুর পরে স্পর্শ করতে পারি নাই। একটা বিশ্বস্ত লোক সব জানতো। সে আমাকে নিয়ে গিয়েছিল তার আত্মীয় পরিচয় দিয়ে। তারপর থেকে সেই ফাঁকা ফ্ল্যাটে একা একা আসি, আর মাস শেষে ব্যাংকে টাকা তুলে নিয়ে আসি। মা বাবার জন্য মনটা খারাপ লাগে, কিন্তু নিজের ইচ্ছেতে আর তাদের সঙ্গে যোগাযোগ রাখতে চাই না। সাজু ভাই বলল, তাহলে গতকাল সকালবেলা যে সব বললা? হা হা হা, আমি তোমাকে দেখে চিনতে পেরেছি সাজু সাহেব, তাই ওভাবে মিথ্যা বললাম। তোমার সঙ্গে একটু রসিকতাও বলতে পারো। তবে আমার সঙ্গে যে 2টি বান্ধবী ছিল, ওরা খুব ভালো। এত বড় মিথ্যা বলে মজা করা ঠিক না। আচ্ছা সরি, কান ধরবো? না থাক। কিন্তু তোমার সব ভিডিওর মধ্যে তারা থাকে কিভাবে?
ওদের মধ্যে একজনের নাম রিজিয়া আর অন্য মেয়েটা হচ্ছে তার বান্ধবী হাফসা। রিজিয়া আমি যে ফ্ল্যাটে থাকি সেই বিল্ডিংয়ের 3য় তলায় থাকে, তাই একসঙ্গে আমরা ভিডিও করি। আর আমরা 3জনে এসেছি কক্সবাজার। বুঝলাম ঘৃণা হচ্ছে? মোটেই না, বরং তুমি আমাকে বেশি ভয় পাইয়ে দিয়েছিলে। হা হা হা। আমি একবার হিসাব করেছিলাম যে আমার স্বামীর সঙ্গে মোট 11 বার আমার শারীরিক সম্পর্ক হয়েছে। আশ্চর্য। সন্ধ্যাবেলা অসুস্থ শরীরে কক্সবাজার থেকে সাজু ভাই চট্টগ্রাম যেতে প্রস্তুতি নিল। রকির কাছে বিকেলেই খবর পাঠানো হয়েছে এবং সে এসেছে মাত্র আধা ঘন্টার মধ্যে। পুলিশ এসেছে সব কিছু জানার জন্য। দারোগা বলল, যেহেতু আপনার উপর হামলা করা হয়েছে সেহেতু খুনি কক্সবাজার আছে। সাজু ভাই বলল, কিন্তু চট্টগ্রামে যাওয়া বেশি জরুরি দারোগা সাহেব, কারণ আমি কক্সবাজার ত্যাগ করলে সেও কক্সবাজার ত্যাগ করবে। আপনি কি নিশ্চিত? হ্যাঁ, আরেকটা কথা, আহত ডাক্তারের উপর আক্রমণ করা সেই মেয়েটা আমাকে আক্রমণ করার সময়ও গাড়ির সামনে দাঁড়িয়েছিল। আর কিছু না জানলেও সেই মেয়েটা সবসময় বাম হাত দিয়ে প্রধান কাজ করে। আমরা যেমন প্রায় সচরাচর ডান হাতে শক্তি বেশি পাই, সে মেয়ের শক্তি হচ্ছে বাম হাতে। কিভাবে জানলেন? হোটেলের ভিডিও ফুটেজে সে বাম হাত দিয়ে দরজা খুলেছিল, বারান্দার একটা ফুলের টব বাম হাত দিয়ে তুলেছিল। সে সেদিন আমাকে আহত করার সময় বাম হাতে স্টিক নিয়ে 2টো বাড়ি মেরে আঘাত করেছিল। বলেন কি? আসি দারোগা সাহেব, আবার দেখা হবে, আর প্রয়োজন হলে আপনাকে জানাবো। রাত 12:30টার গাড়িতে অসুস্থ শরীর নিয়ে সাজু ভাই, রকি আর কবিতা চট্টগ্রামে রওনা দিল। কবিতার বান্ধবীরা আগামীকাল ঢাকা চলে যাবে, কিন্তু সে সাজুর সঙ্গে থাকবে বলে শপথ করেছে। সাজু তাকে বারবার বোঝাতে গিয়ে ব্যর্থ হয়েছে, তাই সঙ্গে নিয়ে যাচ্ছে। মারিয়ার সঙ্গে সন্ধ্যাবেলা কথা হয়েছে। পুলিশ তার স্বামীকে মাদকদ্রব্যের বিষয়ে সন্দেহ করাতে সে বেশ আপসেট। সারা রাত কবিতার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে ঘুমিয়ে ভোরবেলা চট্টগ্রামে জিসি মোড়ে পৌঁছালো তাদের বাস। বাস থেকে নেমে রকি কাঁচুমুচু করে বলল, সাজু, একটা মেয়ের সঙ্গে একটু দেখা করবি? কিসের মেয়ে? তোর একজন পাঠিকা, তোর লেখা গল্প সবসময় নাকি পড়ে। আমি তো তোর ক্লোজ বন্ধু, তাই সে আমাকে নক করেছিল অনেক আগে। তারপর গতকাল রাতে তাকে বলেছি যে আমরা চট্টগ্রামে আসতেছি, আর তুই অসুস্থ শুনে তার খুব খারাপ লাগছে। আর সে এখন আশেপাশে আছে, কারণ আমি তাকে অনেকক্ষণ আগে কল দিয়ে বলেছি যে আমরা প্রায় পৌঁছে গেছি। তাই তুই যদি একটু দেখা করতি, মেলা মেলা খুশি হতো মেয়েটা। কবিতার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছিল, তাই অনিচ্ছা সত্ত্বেও সাজু রাজি হয়ে গেল। বোরকা পরা একটা মেয়ে 10 মিনিটের মধ্যে তাদের ঠিক সামনে এসে দাঁড়ালো। সাজুর মাথায় ব্যান্ডেজ করা, হাতে শরীরে বিভিন্ন স্থানে এখনও ব্যথা করে। মেয়েটার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল, এমন সময় একটা লোক পাশ দিয়ে যাবার সময় একটা গন্ধ নাকে এলো। সাজু রকি দুজনেই কাশতে লাগলো। আর তখনই মেয়েটা তার হাতের পানির বোতল এগিয়ে দিয়ে বলল, পানি খান সাজু ভাই। সাজু কিছু না ভেবে পানি মুখে দিল। রাস্তার মধ্যে একটা কিছু ব্লাস্ট হবার শব্দ হলো। সবাই তখন চারদিকে দৌড়ে যাচ্ছে। সাজু ভাই নিজের মাথা ঘুরতে অনুভব করলো। প্রচুর থুতু আসতে শুরু করলো মুখে। হাত পা শক্তিহীন হয়ে পড়ে যাচ্ছে দেখে তাড়াতাড়ি তাকে ধরে ফেললো কবিতা। সাজু ভাই তখন চারদিকে তাকিয়ে সেই মেয়েটা খুঁজতে লাগলো, কিন্তু কোথাও নেই সে। সাজুর কাশি বাড়তে লাগলো, থুতুর সঙ্গে সাদা সাদা কিছু বের হচ্ছে। রকিকে হাত দিয়ে ইশারা করে মুখের কাছে নিয়ে গেল। রকি তার কান সাজুর মুখের কাছে নিল। সাজু ভাই বলল, পরিকল্পনা পরিবর্তন করতে হবে রকি। খুনির মূল টার্গেট আমি নিজেই। এখন জানি না বাঁচতে পারবো কিনা। বিষাক্ত কোনো বিষ পানির বোতলে মেয়েটা আমাকে দিয়েছে। বোকার মতো সেটা খেয়ে নিলাম। এটাই কিন্তু সেই বাম হাতে মেয়ে। তার বোতল নড়াচড়া আর কিছু বিষয় দেখে সেটা বুঝতে পারছি খুনি একজন নয়, আর তুই বা সজীব কিছু করতে পারবি না। আমার যদি কিছু হয়ে যায় তাহলে আফসোস করবি না, কিন্তু আমাকে এখন হাসপাতালে নেবার আগে তুই সিলেটে হাসান ভাইয়ের কাছে কল দিয়ে চট্টগ্রামে আসতে বলবি। আমার ব্যাগের নোটবুকের 17 নম্বর পাতায় সাংকেতিক চিহ্নের মাধ্যমে কিছু লেখা আছে। হাসান ভাই সেই সব কিছু বুঝতে পারবে। আশা করি তিনি রহস্য উন্মোচন করতে পারবে। কবিতা কান্না করে বলল, তোমার কিছু হবে না সাজু, তুমি সুস্থ হবে। সাজু চোখ বন্ধ